দর্শক আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24-এর বিশেষ আয়োজন মুখোমুখিতে। আজকে আমাদের অতিথি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী স্থপতি ইয়াপেস ওসমান। দর্শক জানেন, পাবনার রূপপুরে দেশের ইতিহাসে প্রথমবারের মতো পারমাণবিক চুল্লি নির্মিত হতে যাচ্ছে। 2023-24 সালে এই চুল্লি থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে প্রায় 2500 মেগাওয়াট বিদ্যুৎ। স্থপতি ইয়াপেস ওসমান, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। সেই 60-এর দশক থেকে একটা প্রচেষ্টা ছিল, তারপরে পাকিস্তান চলে গেল, বাংলাদেশ হলো। বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম দিকে উদ্যোগ নিয়েছিলেন একটা পারমাণবিক বিদ্যুৎ চুল্লি করে সেখান থেকে বিদ্যুৎ উৎপাদনের। অবশেষে 2013 সালের পরে এসে আমরা দেখলাম যে এটা একটা বাস্তব রূপ লাভ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ তত্ত্বাবধানে বলা চলে এই কাজে নেতৃত্ব দিচ্ছেন আপনি। আসলে কিভাবে প্রকল্পটা এই পর্যন্ত এলো? আপনি যেহেতু ইতিহাসের কথা তুললেন, আমার ওখান থেকেই শুরু করা দরকার। আসলে পাকিস্তান আমলে এই রূপপুরে আপনারা জানেন, এখানে এই জায়গাটাকেই বেছে নেওয়া হয়েছিল এই পারমাণবিক চুল্লি তৈরি করার ব্যাপারটা নিয়ে। কিন্তু দুর্ভাগ্য, পাকিস্তান আমলে সবসময় বাংলাদেশ অর্থাৎ বঙ্গবন্ধু যে বলেছিলেন যে আমরা বঞ্চিত, সেই বঞ্চনার মধ্যেই আমরা থেকে গেছিলাম, যার জন্য এখানকার যেটা হওয়ার কথা ছিল সেটা চলে গেল আপনার করাচিতে। তো সেই প্রেক্ষাপটে কিন্তু স্বাধীনতার পরপরই বঙ্গবন্ধু এই যেটা আমাদের পাওনা ছিল সেই জিনিসটা আমরা না পেলেও সেই কাজটা উনি শুরু করতে চেয়েছিলেন, এবং উনিই সর্বপ্রথম ফ্রান্সের সাথে কথা বলেন এবং মোটামুটি কথা কিছুটা অগ্রসর হয়। কিন্তু তারপরে জানেন তো, আমরা খুবই দুর্ভাগ্য এই জাতির যে বঙ্গবন্ধুকে আমরা হারালাম। এখন বঙ্গবন্ধুকে হারানোর পরে এই প্রকল্প নিয়ে আর কোনো নাড়াচাড়া হয় নাই। তারপর বঙ্গবন্ধু কন্যা যখন প্রথম সরকার উনি গঠন করলেন, উনিই প্রথম চেষ্টা করলেন যে এটাকে আবার রিভাইভ করা যায় কিনা। কিন্তু তারপরে তো আপনার জানেন মাঝখানে একটা গ্যাপ পড়ল, এবং গ্যাপের পরে যখন উনি আরেকবার প্রধানমন্ত্রী হলেন, অর্থাৎ এবারের আগের বার, তখনই কিন্তু এটার উপরে আমরা পুরোপুরি চেষ্টাটা আমরা চালিয়ে যাই। মাঝখানে অবশ্য আমি বলতে পারি যে আপনার যখন এই সেনাশাসিত সরকার, তখনও কিন্তু একটা চেষ্টা হয়েছিল এটা করার জন্য, মানে ডক্টর ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার ওনাদের সময়ও একটা চেষ্টা হয়েছিল যে এটাকে আবার রিভাইভ করা যায় কিনা। কিন্তু মূলত বঙ্গবন্ধু কন্যা মানে দ্বিতীয়বার যখন সরকার গঠন করলেন, তখনই আমাদিকে প্রথম এই কাজটা করার জন্য উনি সর্বাত্মক চেষ্টা করার কথা বললেন, এবং আমরা সেভাবে চেষ্টা করলাম। এবং রাশিয়ার সাথে আমাদের, যেহেতু আমাদের একটা বন্ধু প্রতিম দেশ, এবং আমি তো মাঝে মাঝেই বলি যে টেস্টেড ফ্রেন্ড যাকে বলা হয়, সেইভাবে তাদের সাথে কথা বলা হলো, এবং তারা প্রথম দিকেই আমি বলবো মোটামুটি তারা রাজি হলো যে না, এরকম একটা কাজ। একটা বিষয় আপনি বলছিলেন যে ফ্রান্সের সঙ্গে এটা নিয়ে আলোচনা হয়েছিল, পারমাণবিক প্রযুক্তিতে যারা বলা চলে দক্ষ, এইরকম আরও কিছু দেশ রয়েছে, তারা বাদ দিয়ে রাশিয়ার সঙ্গে কেন আপনারা এই বিষয়ে এগুলেন? না, মূলত আমি বলবো যে এটা আসল মূল কারণ হলো আপনার ফাইন্যান্সিংয়ের ব্যাপারটা। এবং সাধারণত এই ধরনের প্রজেক্টে কোনো রিচ কান্ট্রি মানে যাদের আছে, তারা কিন্তু ওই যে আপফ্রন্টে আপনার টাকা দিয়ে তারপরে কাজটা করা, এটা কেউ আগায় না আর কি। যেমন এটা ফ্রান্সকেও আমি একবার মানে যখন ওদের ওখানে গিয়েছিলাম, আমি বলেছিলাম তার একটার জন্য, তারা বলেছে ভাই আমরা আপফ্রন্টে টাকা দিয়ে করার মতো আমাদের ওই ধরনের কাজ আমরা করি না। ফলে একটা বলতে পারেন যে এটার একটা সুযোগ রাশিয়ানরা তৈরি করে দিয়েছিল, এবং বঙ্গবন্ধু কন্যা সেটা গ্রহণ করেছিল। প্রথমত ওদের সাথে কথা ছিল, যখন আমরা আলোচনায় যাই তখন হলো 80% তাদের এবং 20% আমরা দেব। কিন্তু পরবর্তীতে আমরা যখন বললাম যে আমাদেরকে আরেকটু সাহায্য করো, তারা কিন্তু 90 এবং 10 এটাতে কিন্তু এসে তারা দাঁড়ালো। এবং আমি বলবো যে এটাও বন্ধুসুলভ একটা অ্যাটিটিউড নিয়েই তারা আগিয়েছে। তা না হলে এই ধরনের মানে কি বলবো কন্ট্যাক্ট অন্য কোনো দেশের সাথে তারা করে না। একটা বিষয় যে পৃথিবীতে এখন যে বিদ্যুৎ উৎপন্ন হয় তার 19% কিন্তু এই পারমাণবিক বিদ্যুৎ থেকে আসে, আর পৃথিবীর মধ্যে বাংলাদেশ যুক্ত হচ্ছে 32তম দেশ হিসাবে। আসলে বিদ্যুৎ উৎপন্নে অর্থাৎ পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারটাকে আমরা করছি, এই যে বিষয়টা ঘটলো এতদিন পরে, এটার আসলে কোনো তাৎপর্য কি আপনারা দেখতে পান কি না? তাৎপর্য মানে আমি বলবো যে অবশ্যই, কারণ প্রশ্ন হলো বাংলাদেশ আজকে এই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার, আমি বলবো যে ওনার যে দূরদৃষ্টি,
আপনারা দেখেছেন তার বড় প্রমাণ কিন্তু এই যে পদ্মা ব্রিজ। তো উনি এত বড় একটা চ্যালেঞ্জ কিন্তু নিজে গ্রহণ করলেন, এবং এটাই হলো এখন আমি বলবো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজের মধ্যে এই যে নেতৃত্ব নেওয়ার যে যোগ্যতা, সেটা কিন্তু বাংলাদেশেরই একমাত্র আছে। অ্যান্ড বিকজ অফ দ্যাট ওনার মানে বঙ্গবন্ধু কন্যার এই সাহসী ভূমিকাগুলোর জন্য। তো এইটাও আমি বলবো ওই ধরনের একটা ভূমিকা, কারণ এই ধরনের প্রকল্প করা মানে কেবল বিদ্যুৎ নয়, মানে আপনার দেশটাকেই আপনি একটা অন্য পর্যায়ে নিয়ে যাচ্ছেন, যে এরকম একটা মোস্ট মডার্ন টেকনোলজিকে কাজে লাগাতে পারে। মোস্ট মডার্ন টেকনোলজিকে কাজে লাগিয়ে বাংলাদেশের ছেলেরা আপনার এই বিদ্যুৎ তৈরি করছে। এটা একটা জাতির জন্য আমি বলবো অনেক গৌরবের ব্যাপার, এবং সেইটা সবাই বোঝে না বলেই আমার মনে হয় যে এটা নিয়ে নানা কথা ওঠে। কিন্তু বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এটা পরিষ্কার বোঝেন বলেই তারই কিন্তু একটা বহিঃপ্রকাশ আমি বলবো এই প্রকল্প নিয়ে আমাদের আগামী। আপনি অর্থায়নের কথা বলছিলেন যে রাশিয়ার সঙ্গে যে চুক্তিটা হলো, শেষ পর্যন্ত আসলে কি দাঁড়ালো? আমরা যেটা পরে দেখলাম যে 2015 সালে আপনারা চুক্তি করলেন 12.65 বিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ বাংলাদেশি টাকায় 1 লাখ কোটি টাকারও বেশি। এই টাকাটা আপনি বলছেন 90 ভাগ রাশিয়া ঋণ হিসাবে দিচ্ছে, 10 ভাগ আমরা দিচ্ছি। তো আপনার কি মনে হয়, আপনারা যখন চুক্তি করেছিলেন, যখন নেগোসিয়েশন করছিলেন, এই যে টাকাটা তারা দিবে এবং এটা কিভাবে আপনারা শোধ করবেন, এবং আমাদের সক্ষমতার কথা চিন্তা করে নিশ্চয় করেছেন, সেই পরিকল্পনাটা কি শোধ করার? এটার ব্যাপারে আমি বলি যে এ পর্যন্ত আমার জানা মতে ওদের সাথে যে কন্ট্যাক্টটা আমাদের হয়েছে, মানে আমি তো বলবো যে বাংলাদেশ ধরেন যেরকম সুদে পেল, যেরকম সময়ে পেল, এটা আজ পর্যন্ত ওই ধরনের কোনো ঘটনা মানে অন্য কোনো দেশের সাথে করেছে বলে আমার জানা নেই আর কি। তো ওই কারণে আমি বলবো যে ওই একটা হলো তারা যে একটা বন্ধুসুলভ দেশ, মানে আমাদের সবচেয়ে দুঃখের দিনে তারা দাঁড়িয়েছিল। মুক্তিযুদ্ধের সময় তোমাদের সাথে আমরা সাহায্য করেছি, তোমাদের মানুষকে, এখনও আমরা সেই চিন্তাটা আমরা ধারণ করি, এবং সেইভাবেই বিশেষ করে তোমাদের মাননীয় প্রধানমন্ত্রী মানে অ্যাপ্রোচ আমাদের পক্ষে ফেলা সম্ভব না আর কি। তো এই ধরনের একটা রিলেশন থেকে আমরা তাদের কাজটা নিচ্ছি। তারপরেও বলবো একটা বাড়তি ব্যাপার আছে, সেটা হলো ধরেন আমাদের পাশের প্রতিবেশী আর এক দেশ ভারত, যাদেরও তো তুলনা হয় না আমাদের মুক্তিযুদ্ধের সময় যে সাহায্য ওনারা করেছেন। সুতরাং কেমন করে যেন আবার সেই মুক্তিযুদ্ধের দুটো দেশই আবার এই প্রকল্পের সাথে জড়িয়ে গেছে। এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আপনি অর্থায়ন নিয়ে কথা বলছিলেন। আমরা পদ্মা সেতু যখন হচ্ছিল তখন আমরা দেখেছি যে কি ধরনের একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল। সেতু হবে কি না হবে, তার চেয়ে বড় বিষয় দুর্নীতি বিষয় চেষ্টা করা হচ্ছে, সেই বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল। পশ্চিমা মিডিয়া তো বটে, বাংলাদেশেরও অনেকে মিডিয়ায় এই বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। অনেক বড় একটা প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই প্রকল্পে মানে এখন পর্যন্ত আমরা এই ধরনের কোনো ঘটনা কিন্তু প্রত্যক্ষ কই নেই বা শুনিও নেই। তারপরও আমি বলবো যে প্রায় 7-8 বছর ধরে এই নির্মাণ কাজ চলবে। এই প্রকল্পটা যাতে দুর্নীতিমুক্ত থাকে সেজন্য আপনারা পদক্ষেপগুলো কী নিচ্ছেন? না, এখানে আমি বলবো যে ধরেন কন্ট্যাক্টটাই এরকম, যেটা নিজে থেকেই মানে দুর্নীতি করার কোনো সুযোগ থাকে না আর কি। কারণ বড় কথা হচ্ছে ওরা ধরেন 90% যে টাকাটা দিচ্ছে তারা, হ্যাঁ ঠিকই আমাদের এটা লোন হিসেবেই আসছে, কিন্তু মূলত আপনার ওই যে কাজের জন্য যে মানে কস্টিং যেগুলো, সেগুলো কিন্তু ওদের হাতেই চলে যাচ্ছে। আর তারপরে আমি বলবো যে আমাদের সবাইকে মিলে যারা কাজ করছে এখানে, তাদেরও একটা ডেডিকেশন এর মধ্যে দাঁড়িয়ে গেছে, এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এটার ব্যাপারে এতটাই আগ্রহী যে প্রতি সপ্তাহে কিন্তু আমাদের এটার প্রত্যেকটা জিনিস ওনাকে জানাতে হয়। এবং সুবিধা আমাদের, আমি মনে করি যে এটা আমাদের জন্য ব্লেসিংস, কারণ যখনই কোনো প্রবলেম হয় উনি কিন্তু সাথে সাথে এটা সারিয়ে দেন আমাদের এই প্রবলেমটা। পরিষ্কারভাবে বলতে পারে যে এটা একটা স্বচ্ছতার মধ্যে দিয়ে এই প্রকল্পটা চলছে, সেই চেষ্টাটা আমরা সবাই করি, এবং মানুষই তো করে এটা, অন্য কেউ তো না। সুতরাং আমি বলবো যে ওই ধরনের একটা পরিবেশ এর মধ্যে গড়ে উঠেছে, এবং সেই কারণেই আল্লাহ চাইতো আমার মনে হয় যে শেষ পর্যন্ত আমরা এটাকে রক্ষা করতে পারি। শেষ পর্যন্ত বিদ্যুৎ চুল্লি নির্মাণের ইতিহাস আমাদের পক্ষে, আমরা অর্থ পেয়েছি, এবং নির্মাণ কাজ শুরুর আগে সব ধরনের প্রস্তুতি আমাদের সম্পন্ন হয়েছে, এবং এই প্রকল্পটি বাস্তবায়ন করছে আমাদের দেশের বিজ্ঞানীরা যারা পরমাণু শক্তি কমিশনে কাজ করছেন। তারা কতটুকু যোগ্য এবং অন্যান্যরা কিভাবে এখানে যুক্ত হচ্ছে, বিশেষ করে ভারত বা আন্তর্জাতিক পর্যায়ের প্রতিনিধিরা, সে বিষয়ে আমরা কথা বলবো। ফিরছি ছোট্ট একটা বিরতির পর।
দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24-এর বিশেষ আয়োজন মুখোমুখিতে। আমরা কথা বলছিলাম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে এবং আমাদের সঙ্গে অতিথি হিসাবে আছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। ইয়াফেস ওসমান, আগেরবার আলোচনার সময় আপনি বলছিলেন যে প্রতিবেশী দেশ ভারত, তাদেরকেও আমরা এই প্রকল্পের সঙ্গে যুক্ত করেছি। আসলে তারা কিভাবে এটার সঙ্গে যুক্ত হলো এবং তারা এখানে করবেটা কি আসলে? মূলত আমি বলি যে আপনার এক হলো নিকটতম প্রতিবেশী, আর আমাদের মুক্তিযুদ্ধের সময় তারা কিন্তু যে সাহায্য করেছে আমি বললাম টেস্টেড ফ্রেন্ড ইন এ সেন্স। এবং তাদের কিন্তু আপনার এই যে নিউক্লিয়ার, বিশেষ করে বিদ্যুৎ উৎপাদন করার ব্যাপারে নিউক্লিয়ারকে কাজে লাগিয়ে এইটা বেশ লম্বা সময়ের জন্য তাদের কিন্তু অভিজ্ঞতা আছে। তারা নিজেরাও তৈরি করে ছোট সাইজ। এবং কিছুদিন আগে আপনারা জানেন যে তারা কিন্তু রাসায়ন টেকনোলজি নিয়ে দুটো করেছে অলরেডি, আমরা ওটা ভিজিটও করেছি। তো সুতরাং আমি মনে হয় যে একটু বুদ্ধিমান হলে আমরা ন্যাচারালি তাদেরকে কাজে লাগাবো না কেন। এবং সেই চিন্তা থেকেই কিন্তু আমরা ওনাদের সাথে কথা বলেছি অলরেডি। যেহেতু ধরেন আমরা মূল আমাদের হচ্ছে রাশিয়া, তো রাশিয়ার সাথে আমরা রাশিয়া, ইন্ডিয়া, বাংলাদেশ আমাদের তিনটার মধ্যেও কিন্তু একটা কন্ট্রাক্ট অলরেডি মানে আমরা ফাইনাল করে ফেলেছি, কেবল সিগনেচার করা বাকি। এবং সেটার মূল কারণ হলো আমি বলবো যে ধরেন কাছাকাছি কারোর কাছ থেকে সাহায্যটা পাওয়ার। এছাড়াও আপনার যেহেতু তারা ওই একই টেকনোলজি নিয়েছে, তাদের চেয়ে আমাদেরটা একটু অ্যাডভান্স। এখন আরও তিনটার জন্য তারা মানে অলরেডি কন্ট্যাক্ট করেছে। তার মানেই হচ্ছে ধরেন এই টেকনোলজি সম্পর্কে তাদের একটা ভালো ধারণা হয়েছে। তো সেটাকে আমরা কাজে লাগাতে চাই। লাগানোর জন্য প্রথম আমরা যেটা করেছি যে আমরা শর্ট টার্মে যেসব ট্রেনিংগুলো হয় এরই মধ্যে কিন্তু প্রায় 150-র মতো আমাদের অফিসাররা বা আমাদের যারা বিজ্ঞানী তাদেরকে পাঠিয়েছিলাম, তারা অনেকেই একটা ফার্স্ট হ্যান্ড ট্রেনিং করে এসেছে এবং এইটা কন্টিনিউ করবে শেষ পর্যন্ত। যদিও মূল কাজটা কিন্তু রাশিয়ান ফেডারেশনের, কারণ তারা প্রায় 1600 আমাদের টেকনিক্যাল লোকজনকে ট্রেন করবে। তার মধ্যে যারা একদম মূল কাজে তারাও থাকবে, বাইরে যে ছোটোখাটো যা কাজ আছে সেগুলো কিন্তু তারা ট্রেন করে দেবে। এটা কিন্তু কন্ট্রাক্টের পার্ট। এবং এই হিসাবেও কিন্তু আমরা কিন্তু সোভিয়েত মানে কি বলবো আমাদের রাশিয়ান ফেডারেশন অলরেডি আমরা প্রায় 50 জনের উপরে পাঠিয়েছে ছেলে, এবং এই বছর আরও 50 জন যাওয়ার জন্য তৈরি হয়ে আছে। মানে মানব সম্পদ উন্নয়নে তারা একটা ভূমিকা রাখছে। অবশ্যই এই বিষয়ে আমরা কথা বলবো। হ্যাঁ। একটা বিষয় আপনি বলছেন যে ভারতেরকে আমরা যুক্ত করছি এই প্রকল্পে, তাদের জন্য যে এক্সপার্টিসগুলো রয়েছে সে বিষয়ে সহায়তা। অন্যদিকে কিন্তু আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা যেটা IAEA, তাদের একটা কিন্তু ভূমিকা থাকে এই সব প্রকল্পগুলো বাস্তবায়নে। কয়েক মাস আগে এই সংস্থাটির মহাপরিচালক এখানে এসেছিলেন, তিনি এক ধরনের প্রশংসাও করেছেন আমাদের। আসলে তাদের ভূমিকাটা কি থাকে এখানে, আর কোন কোন বিষয়গুলোতে তারা ভূমিকা রাখে? মূল ভূমিকা তো তাদেরই। আসলে ওদের 19টা মাইলস্টোন আছে ফর দ্য নিউ কামার কান্ট্রিজ, এবং আমরা কিন্তু এটা অক্ষরে অক্ষরে পালন করি। কারণ হলো ওদের আবার টিম পাঠায় তারা, আসলে আমরা কদ্দূর করলাম, কিভাবে করলাম, ঠিক আছে কি না আছে সেগুলো দেখার জন্য ইনার মিশন বলে ওদিকে কিন্তু পাঠায়। এবং অলরেডি ইনার মিশন 2বার আসছে, আরও পর্যায়ে পর্যায়ে তারা আসতে থাকবে। কারণ ইভেনচুয়ালি আপনার ওরাই হলো কিন্তু মানে ওরা ওকে না করলে আমরা এই প্রকল্প থেকে প্রোডাকশানে যেতে পারবো না। আসলে ওদের ডিজি এসেছিল দেখার জন্য, এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যখন উনি দেখা করেন উনি বললো যে আসলে আমি ভাবতে পারি নাই বাংলাদেশ ঠিক এইভাবে আগাতে পারবে, কারণ অনেকগুলো নিউ কামার কান্ট্রি কিন্তু পিছিয়ে গেছে। তো সেখানে আমি শতভাগ কনভিন্স যে বাংলাদেশ একটা সাকসেসফুল প্রকল্প দাঁড় করাতে পারবে, এইটা আমার বিশ্বাস। এই কথাটা কিন্তু উনি বলে গেছেন সরাসরি। তো সেটা আমার কথা হলো যে আমাদের যাত্রাপথে এটা একটা বড় কি বলবো শক্তি যোগালো, আমাদের মানসিক শক্তি। একটা বিষয় যে IAEA এর কিন্তু একটা কমিটমেন্টও যে হচ্ছে সারা বিশ্বে পরমাণু শক্তি নিয়ন্ত্রণ এবং পরমাণু শক্তি যারা শান্তিপূর্ণ কাজে লাগায় সেটা যেহেতু মানুষের ক্ষতি না করে সেটা দেখাও তাদের একটা কিন্তু কমিটমেন্ট। এখন কথা হচ্ছে যে শেষ পর্যন্ত আমরা তো মূল কাজটা শুরু করতে যাচ্ছি, যে প্রযুক্তিটা আমরা নির্বাচন করলাম শেষ পর্যন্ত সেইটা আসলে কি ধরনের, কিভাবে সেটা কাজ করবে, সাধারণভাবে আমরা কোন বিষয়গুলো দেখব? এটা হলো আপনার VVR অলরেডি লাইসেন্স পাওয়া, মানে এই টেকনোলজিটা, এবং এটা হলো লেটেস্ট। তো লেটেস্ট মানে আমি যেটা দেখেছি ওদের যে চেঞ্জগুলো হয় সেটা কিন্তু মূলত আপনার সেফটিকে ধরে, অর্থাৎ মোর সেফ এইটাই হলো
আপনার এই চেঞ্জগুলোর কারণ। সুতরাং আমরা যেই মানে প্রজেক্টটা নিচ্ছি বা যেই টেকনোলজিটা নিচ্ছি এটা হলো লেটেস্ট, এবং এটা কিন্তু আফটার ফুকুশিমাতে যেসব প্রবলেম কিছু কিছু ছিল সেটা কিন্তু এখানে অলরেডি কভার করা আছে। এখন ফুকুশিমার কথাটা উঠলো বলে আমি এটাও বলতে চাই আপনাদেরকে যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এই ফুকুশিমার ঘটনার পর আমাকে এবং তৎকালীন আমাদের অ্যাটমিক এনার্জি কমিশনের চেয়ারম্যানকে পাঠিয়েছিলেন। যখন কোনো এক্সপার্ট পর্যন্ত ভয়ে যায়নি, আমরা গেছি এই কারণে যে আমরা বুঝতে চেষ্টা করেছি যে আসলে এই ধরনের একটা প্রকল্প আমরা আদৌ আগাবো কি আগাবো না। কারণ হচ্ছে আমাদের জানেন ছোট দেশ, বেশি মানুষ, ডেনসিটি অনেক বেশি, সুতরাং আমাদের তো আরও সাবধান হওয়ার কথা। এবং ওখানে যেটা দেখলাম আসলে সুনামিতে প্রায় 25,000 লোক মানে সমুদ্রে ভেসে গেছে। মানে শহরকে শহর আমি দেখলাম কেবল কিছু কিছু ফাউন্ডেশন দেখা যায়, বাড়িঘর নাই। গাড়ি পর্যন্ত আপনারা দেখেছেন যে মানে কি বলবো কাগজের নৌকার মতো ভেসে গেছে। কিন্তু একটা লোকও আপনার এই ইয়ের কারণে মানে অ্যাক্সিডেন্টের কথা যেটা এত করে বলা হলো, একটা লোকও মারাও যায় নাই, অসুস্থও হয় নাই। কিন্তু আমি ওদিকে জিজ্ঞেস করেছিলাম মানে যে বিদ্যুৎ চুল্লির যে দুর্ঘটনা হয়েছিল তার কারণে হয় ওইটার কথাই বলছি। আচ্ছা, তো ওদিকে জিজ্ঞেস করেছিলাম যে আসলে এই এত কথা উঠলো কেন তাই। তো তারা যেটা বললো এটা তো বোঝো কমার্শিয়াল ইন্টারেস্টের ব্যাপার আছে। তো আমি আর ডিটেলে গেলাম না, আমি যা বোঝার আপনারাও বোঝেন। এবং শেষ পর্যন্ত ওই জায়গাটা এখন তো মুক্ত করে দেয়া হয়েছে। তারা তো অলরেডি আবার প্রোডাকশনে চলে গেছে। আপনি এই দুর্ঘটনার বিষয়ে যখন আসলো কথা প্রসঙ্গে, আমরা এর আগে দেখেছি পৃথিবীর ইতিহাসে মারাত্মক দুর্ঘটনা চেরনোবিলে, তারপরে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে 3 মাইল আইল্যান্ডে দেখেছি, তারপরে বলা চলে ফুকুশিমায় দুর্ঘটনা। সবচেয়ে বড় দুর্ঘটনা যদি বলা চলে পারমাণবিক বিপর্যয়, সেগুলো কিন্তু এগুলো। এবং এখান থেকে সবচেয়ে যে সমস্যাটা হয় যে তেজস্ক্রিয় পদার্থ বাইরে চলে আসে। আমরা যে প্রযুক্তি নিয়ে কাজ করছি বা যে প্রকল্পটা বাস্তবায়ন হতে যাচ্ছে, এখানকার তেজস্ক্রিয় পদার্থ দুর্ঘটনা হলে তো সেটা ভিন্ন প্রসঙ্গ। আমি বলছি সাধারণভাবে তেজস্ক্রিয় পদার্থগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য বা ব্যবস্থাপনা করার জন্য আপনারা কী ধরনের পদক্ষেপগুলো নিচ্ছেন? না, এটা আমি যেটা বললাম আপনাকে যে কিছুক্ষণ আগেই বললাম যে এটা কিন্তু এই প্রসেসটাকে বা এই টেকনোলজিটাকে কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট করা হয়। যেমন আমাদের এখানে যেটা আছে এটা কিন্তু অন্য কোথাও নাই। সেটা হলো ওই যে আপনার যদি খোদা না খাস্তা একটা ঘটনা ঘটেও, তাহলে কিন্তু পুরো এটা সাধারণত হয় কি এটা বাষ্প হয়ে বাইরে যায় আর কি। সে বাষ্প হওয়ার স্কোপ নাই এই জন্য যে পুরা জিনিসটা কিন্তু তখন নিচে একটা কুয়ার মতো আছে, সেফটি ট্যাঙ্ক, ওর মধ্যে ঢুকে পড়ে এবং ওকে ঢুকে নিজে থেকে অটোমেটিক্যালি সিলড হয়ে যাবে, যেটা অন্য কোনো প্রকল্পের নাই, যেটা আমরা এর মধ্যে ইন্ট্রোডিউস করেছি আর কি। সুতরাং ওই সেন্সে আমি বলবো যে এক হলো যে আমরা ধরেন সেফেস্ট একটা জিনিস নিয়েছি, আর দ্বিতীয়ত হলো ধরেন প্রায় 95% মানে কি বলবো স্পেন্ড ফুয়েলের এগুলো কিন্তু ক্ষতিকর না, অনলি 5% ওর মধ্যে। তো সেই 5%ও ডেফিনেটলি আমি জানি যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বলবে যে কেন আমরা রাখবো না এখানে। এবং এটা আহামরি কোনো একটা টেকনোলজিও না, আমি দেখেছি নিজে, ফ্রান্সে গেছিলাম, আমি নিচেও নেমেছি, কিন্তু মাটির নিচে প্রায় মানে কি বলে 500 ফিটের মতো নিচে রাখতে হয়। এটাই হলো মূল কাহিনী আর কি। আর বাকিটা আপনার যেমন ধরেন আমরা কয়লা খনি থেকে করছি, এক্স্যাক্টলি ওই রকম আর্চ করে করে যাওয়ার ব্যাপার। তো সুতরাং এটা খুব আহামরি কোনো বিষয় না, বাট প্রথম আমরা ধরেন একটা কনফিডেন্সের ব্যাপার আছে, আমার দেশের মানুষের একটা কনফিডেন্সের ব্যাপার আছে, আমাদের নিজেদের এটা হ্যান্ডেল করে একটা পর্যায়ে যাওয়ার ব্যাপার আছে। যেই কারণে এটাও কিন্তু বঙ্গবন্ধু কন্যা পরিষ্কার তাদের প্রেসিডেন্টের সাথেও বলেছে যে দেখেন আমি কিন্তু এই ব্যাপারে নিশ্চিন্ত থাকতে চাই এবং এইটাও কিন্তু মানে আপনাদের ম্যানেজ করে নিয়ে যেতে হবে। তো উনি সেটাতেও রাজি হয়েছেন এবং যেহেতু প্রেসিডেন্ট মহোদয় আমাদের প্রাইম মিনিস্টারের সামনে বলেছেন, আমি এবং এইটার কিন্তু রিফ্লেকশন আমরা দেখি, কারণ কন্ট্রাক্টর কিন্তু বারবার ওই কথাটাই বলে যে এটা কিন্তু আমরা এর বাইরে নয়ছয় করতে পারবো না, কারণ আমাদের প্রেসিডেন্ট স্বয়ং নিজে দেখেন। তো ওই সব মিলিয়ে আমি বলবো যে আমরা একটা সেফেস্ট একটা সিচুয়েশনে আছি। এবং এই উচ্চমাত্রার যে বর্জ্য স্পেন ফুয়েলের কথা বলছেন, এটা তারা ফেরত নিয়ে যাবে, এজন্য কি আমাদের আলাদাভাবে একটু টাকা দিতে হবে? না, ন্যাচারালি ধরেন এখান থেকে তারা জাহাজে করে নিয়ে যাবে, তার তো খরচ আছে, হ্যাঁ, তো সেই সব মিলিয়ে একটা তো কন্ট্যাক্ট হবেই তাদের সাথে। কিন্তু আমি বলবো যে ধরেন এটা তো প্রতিদিন নেওয়ার ব্যাপার না, এটা 5-7 বছর পর পর নেওয়ার ব্যাপারটা। এবং আমরা যখন এটা প্রোডাকশনে চলে যাব, আমি তো মোটামুটি আমাদের হিসাব অনুযায়ী আমি যা দেখছি আর কি, যে তখন এইটা
তুচ্ছ মনে হবে আর কি এরকম। মানে তেজস্ক্রিয়তা ছড়ানোর ঝুঁকি কিংবা তেজস্ক্রিয় পদার্থগুলো ব্যবস্থাপনার বিষয় এবং এই নির্মাণ কাজ এবং পরবর্তীতে এই চুল্লি পরিচালনা সব মিলে দক্ষ একটা মানব শক্তির প্রয়োজন, সে বিষয় নিয়ে আমরা কথা বলবো। দর্শক, ফিরছি ছোট্ট একটা বিরতির পর। আবারও আমন্ত্রণ চ্যানেল 24-এর বিশেষ আয়োজন মুখোমুখিতে। আমরা কথা বলছিলাম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে এবং আজকে আমাদের অতিথি বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। ইয়াফেস ওসমান, আমরা কথা বলছিলাম তেজস্ক্রিয় পদার্থ নিয়ন্ত্রণ এবং এগুলোর ব্যবস্থাপনা, চুল্লি নির্মাণ, তারপর এটাকে পরিচালনা করা এবং যথারীতি এই কাজে কিন্তু একটা দক্ষ মানব সম্পদ দরকার। এবং এই বিষয় নিয়ে আপনারা যখন প্রকল্প নিলেন 2013 সালে বলা চলে প্রথম গবেষণার জন্য, ফিজিবিলিটি স্টাডি করার জন্য, তখন থেকেই তো সম্ভবত একটা মানব সম্পদ উন্নয়নের দিকে আপনারা জোর দিয়েছেন। এখানে আপনাদের পরিকল্পনাটা কি? বিশেষ করে এ বিষয়ে কিন্তু অনেকে এক ধরনের সমালোচনা করছেন আপনাদের, যে ঠিকমতো হয়তো মানব সম্পদ হচ্ছে না, এটা তাদের ভাবনা, কিন্তু আসলে এখানে কি ঘটছে? এখন কেউ যদি খবর না নিয়ে নিজেরা নিজেদের মতো বলে, আমার বলার কিছু নাই। এইটা কিন্তু পার্ট অফ দ্য কন্ট্রাক্ট। কেবলমাত্র ওরা একটা টেকনোলজি এখানে নিয়ে আপনার যন্ত্রপাতি তৈরি করে দিয়ে চলে গেল, এটা কিন্তু এত সহজে আমরা তাদেরকে ওইভাবে কন্ট্রাক্টটা হয় নাই। এই কন্ট্রাক্টটাই হয়েছে মানব সম্পদও পাশাপাশি তৈরি করে দিয়ে যেতে হবে। এবং সেটার জন্য আমি বলবো প্রায় 1600 মানুষকে ওদের ট্রেন করতে হবে। তার মধ্যে বিভিন্ন লেভেলের আছে, আপনি তো বুঝেনি আর কি। অলরেডি কিন্তু আমরা 50 জনের উপর ছেলে পাঠিয়েছে, তার 1 বছর হয়ে গেছে, ওখানে লেখাপড়া করছে। আরও 50-এর উপরে আপনার এখানে তৈরি হয়ে বসে আছে। এবং এই পুরা জিনিসটা কিন্তু আমরা আপনার প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দিকে দিয়ে কিন্তু এখানে মানে ওনারাই প্রশ্ন করে, ওনারাই ছাত্রদিকে বেছে দেন এবং সেই বাছা ছাত্রগুলোই কিন্তু আমরা নিই। সুতরাং এখানেও কোনো লুপ হোলের কোনো জায়গা নাই। ওখানে যেটা ওদের সাথে কথা হয়েছে, ওদের লেখাপড়া শেষ হলে ওদের যে কোনো প্রকল্পে 2 বছর কাজ করবে, করে লাইসেন্স নিয়ে তারা আমাদের এখানে আসবে। তো এইটা কিন্তু আমি দেখছি যে আমাদের এই সময়ের সাথে মিলে যায় এবং ওইভাবে এই ছেলেগুলোকে বসে থাকতে হবে না। অনেকে যেটা বলছে, ধরেন এখন 5 বছর আগে যদি আমি তৈরি করে রাখি ছেলের দিকে, এই 5 বছর আমি কি করব তাকে দিয়ে? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে পৃথিবীতে এখন এদের প্রয়োজন অনেক বেশি। সুতরাং এই ছেলেরা 5 বছর পরে আমার এখানে থাকবে, এই গ্যারান্টি কারো বাপেও দিতে পারবে। তো সুতরাং এটা যদি ফিজিবল চিন্তা ভাবনা করেন, তাহলে কিন্তু এইভাবেই যেতে হবে। এবং সেই কাজটাও কিন্তু আমি বলবো যে আমরা যেভাবে আগাচ্ছি, ইভেন আইএও তো এটা নিয়ে আলোচনা করে। তো আজ পর্যন্ত তো কেউ বলে নাই যে তোমাদের এই প্রসেসটা ঠিক হচ্ছে না। কথায় আছে বা এটা হয়তো বাস্তবও যে উচ্চ মাত্রার একটা প্রযুক্তিগত জ্ঞান লাগে এই এই বিষয়টা পরিচালনা করার জন্য, এবং পাশাপাশি নির্মাণটাকে বলা হচ্ছে একটা জটিল একটা প্রকৌশল নির্মাণ। আমরা যে সব ইনস্টিটিউশনাল পদক্ষেপ নিয়েছি এখানে এই প্রকল্পের জন্য, মানব সম্পদ তৈরি করার জন্য, এই প্রকল্প বা ভবিষ্যতে এই ম্যান পাওয়ার আমরা বাইরেও পাঠাতে পারি, সেখানে কি আপনি মনে করেন যে এখন পর্যন্ত ঠিকভাবে সেটা পরিচালিত হচ্ছে? বিশেষ করে এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ডিপার্টমেন্ট খোলা হয়েছে, অন্য 2-1 জায়গায় চেষ্টা করা হচ্ছে, আপনার মূল কাজ শুরু করছেন, আর 5 বছর পরে বলা চলে যে আপনাদের সেই দক্ষ শক্তি লাগবে না। এইটা তো ধরেন আমি এই প্রকল্পের জন্য মানব সম্পদ তৈরি করাতে আমাদের কোনো প্রবলেম হবে না, এটা আমি বলেই দিতে পারি। কিন্তু ভবিষ্যতে তো আমরা আরও এই ধরনের প্রকল্প হাতে নেওয়ার কথা মাননীয় প্রধানমন্ত্রী মানে বিশ্বাস করেন যে আরও করবো আমরা। তো সেই জন্যও তো আমাদের লাগবে এবং সেইগুলো ধরেন এদের এক্সপিরিয়েন্স সব কিছু মিলিয়ে কিন্তু আমরা দেশেই তৈরি করতে পারবো। খুব একটা আহামরি মানে কষ্টের ব্যাপার হবে না আর কি। তো সেই কারণে ধরেন আপনার এই ডিপার্টমেন্টগুলো খোলা হয়েছে, এই যে ঢাকা ইউনিভার্সিটি থেকে আরম্ভ করে সবগুলো বলেন, এগুলো কিন্তু সবই এই প্রকল্পের এবং ভবিষ্যৎ ধরে কিন্তু প্ল্যানটা করা। যেহেতু পুরো কাজটাই কিন্তু রাশিয়ান ফেডারেশনে করে দেওয়ার কথা, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট যারা আশেপাশে আছে তাদেরকেও যদি তাদের যে একটা মানসিকতা গড়ে ওঠে, সেই কাজগুলো কিন্তু আমরা ভারতে পাঠাচ্ছি। ওই জন্য কোনোটা ধরেন 6 সপ্তাহ, কোনোটা 8 সপ্তাহ এই ধরনের ট্রেনিংয়ে। এছাড়াও আমরা যেটা ধরেন মূল চেষ্টা করছি সেটা হলো এই ভবিষ্যতে যাতে আমাদের এই ছেলেগুলো একটা গ্রেডে চলে যায়, সেই জন্য কিন্তু ওই যে আইএইএকেও পর্যন্ত আমরা এর মধ্যে ইনভলভ করেছি এবং কিছু ছেলে কিন্তু আইএইএর ট্রেনিংয়েও যাচ্ছে, আইএইএ নিজেও ট্রেনিং দিচ্ছে। সুতরাং আমি বলবো যে এই যে মানব সম্পদ তৈরি থেকে আরম্ভ করে এই প্রকল্প তৈরি করা কোনো জায়গায় কিন্তু আমরা কোনো মানে লুপ হোল রেখে আগাচ্ছি না, এইটুকু আমি বলতে পারি।
আপনি বলছিলেন যে ভবিষ্যতে আরও প্রকল্প হতে পারে, অর্থাৎ বিদ্যুৎ চুল্লি হবেই, হতে পারে। এটা স্বাভাবিক। আমাদের পাওয়ার সিস্টেম যে মাস্টার প্ল্যান, সেখানেও কিন্তু 2040 পর্যন্ত 10 ভাগ এই পারমাণবিক চুল্লি থেকে আসার কথা। আসতে তার হবে। মানে আরও আমাদের চুল্লি অবশ্যই, নির্মাণ করতে হবে। আর অবশ্যই, অবশ্যই। সম্ভবত এই ধরনের চুল্লি নির্মাণ করা মানে অনেক আগে থেকে কাজ শুরু করতে হয়। তো রূপপুরের বাইরে নতুন বিষয়ে কোনো কাজ সেগুলো শুরু আমরা হয়েছে ওই যে কিনা? ধরুন আপনার কোন পর্যায়ে রয়েছে? প্রথম হলো সাইট করা, মানে আপনার বাছা, এবং সেইটার জন্য ধরেন আমাদের অলরেডি মাননীয় প্রধানমন্ত্রী নিজেও বোধহয় কিছু জায়গা দেখেছেন যেটা আইল্যান্ড হবে। তো এরকম কিছু আইল্যান্ড হয়তো আমরা বেছে নেব আর কি। তো সেইটা অলরেডি আমাদের একটা টিম করা হয়েছে বিভিন্ন মন্ত্রণালয় নিয়ে, এবং এরা এর মধ্যে ঘোরা শুরু করেছে আর কি। তো এটা এখন আমরা রিপোর্ট তৈরি করতে পারি নাই, হয়তো সহসা আমরা রিপোর্টটা তৈরি করব। এখানে বাই দ্য ওয়ে আমি আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, সেটা হলো ধরেন এই যে এই প্রকল্পের সাথে যারা জড়িত হয়, যেমন এটা কেবলমাত্র আমাদের মন্ত্রণালয় তো নয়, এখানে ফাইন্যান্স থেকে আরম্ভ করে কার না বলে নিয়ে আছে, ইভেন নৌ পরিবহন পর্যন্ত এর মধ্যে আছে, রেল আছে, যে এই সব মন্ত্রণালয়ের সচিবগণ তাদেরকেও কিন্তু আমরা এই রাশিয়ান ফেডারেশনে পাঠিয়েছিলাম, এবং আমাদের যেটা রেফারেন্স প্ল্যান সেটা কিন্তু তারা দেখে এসেছে, এবং ঘুরে আসার পরে বলে স্যার এটা বুঝেছি, এটা মানে কলা বেচা না আর কি, হ্যাঁ, রদ দেখা কলা বেচা না, এটা আরও অনেক হায়ার টেকনোলজি নিয়ে কাজ হচ্ছে। সেটাও কিন্তু ধরেন আমরা ওখানে যে ওই মানুষটাও যাতে প্রপারলি একটা মিনিমাম একটা আইডিয়া করে নিয়ে আসতে পারে, সেই কাজটুকুও কিন্তু এই বঙ্গবন্ধু কন্যা বাদ দেননি। এবং আপনারা জানেন সাধারণত মন্ত্রী এবং সেক্রেটারি একসাথে যেতে দেওয়া আমাদের বারণ আছে, সেখানে আমি এক অন্য মন্ত্রণালয়ের 10-12 জন আপনার সেক্রেটারিকে ওই জায়গায় পাঠালাম, এবং উনি স্বাক্ষর করে ছেড়ে দিলেন। এটা নাহলে কীভাবে হয় বল? মানে সেই মাত্রায় গুরুত্ব দেয়া হচ্ছে আর কি অবশ্যই। বিষয়টা। এবং যেটা বলছিলাম এর আগেই, এই প্রশ্নের আগে, যে আপনি আরও যে করার কথা, সেই কাজগুলো করার মানে কোন পর্যায়ে এখন আর কি? শুধুমাত্র সাইট সিলেকশন করছেন না, এটা করার আগে তো কারা করবে, কাদের সঙ্গে আপনারা করবেন, না নিজেরা করবে, অনেকগুলো প্রশ্ন না, জড়িত। এটা ধরেন প্রিলিমিনারি সাইট সিলেকশন, আমার ইটস নট দ্যাট যে ওই সাইটটা কাজে লাগবে কিনা তাও আমরা জানি না, কারণ পরে ধরেন যাদেরকে কন্ট্রাক্ট দেওয়া হবে তারা কিন্তু দেখে আবার এটা সাইটের একটা ইনডেপথ করবে আর কি, এবং ইনডেপথ আপনার ওই রিপোর্ট তৈরি হওয়ার পরেই কিন্তু ওইটা ফিজিবল কি ফিজিবল না সেটাও কিন্তু বের করে আনতে হবে। মূলত আমি বলি, আমরা সত্যি কথা যদি বলি, আসলে এই প্রকল্পটা দিয়ে আমরা সব ধরনের কী বলবো অভিজ্ঞতা নিতে চাই, তারপরে ধরেন আমরা নিজেরাই ঠিক করতে পারবো যে এই জায়গা করা যাবে, এই জায়গা করা যাবে না। তো ইভেনচুয়ালি ধরেন এটা তো আমাদের আত্মস্থ করতেই হবে। সুতরাং আমি 5 জায়গায় নিলাম, তারপরে ধরেন কোনোটাই ঠিক মতো করলাম না, ওই চিন্তাটা এই সরকারের নাই আর কি। এই সরকার ভাবে যে যেটা করা হবে ওইটা থেকে যাতে অভিজ্ঞতাটা পুরোপুরি আমরা নিতে পারি। আপনারা পরমাণু শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করছেন। বিদ্যুতের কথা আসলেই কিন্তু দামের বিষয়টা চলে আসে, এবং দেখা যাচ্ছে যে এখন আমরা যেসব বিষয় নিয়ে বিদ্যুৎ উৎপন্ন করছি সেগুলো অনেক ক্ষেত্রে কিন্তু অনেক বেশি পড়ে যাচ্ছে। তো স্বভাবতই মানুষের প্রশ্ন যে এখান থেকে যে বিদ্যুৎ উৎপন্ন হবে তার আসলে দাম কেমন পড়বে, বিশেষ করে প্রতি ইউনিট একটা ধারণা দেওয়া যায় কিনা? আমি ধরেন একদম ধারণা মানে আমি এইটুকু বলি, আপনারা, আমি আমার কথা বাদ দিলাম, ওই যে ডিজি মহোদয় নিজেই, অর্থাৎ আইএ এর ডিজি মহোদয় যেটা বলেন সেটা হলো, তোমার এই যে সবচেয়ে অল্প পয়সায় যদি ইলেকট্রিসিটি তৈরি করতে হয় তাহলে তো ইউ হ্যাভ টু গো টু দিস টাইপ অফ টেকনোলজি, অর্থাৎ নিউক্লিয়ার। কিন্তু উনি এসে ওই সাথে আবার দুঃখ করে বলেন যে দুর্ভাগ্য হলো এটা প্রচুর টাকা তো লাগে আপফ্রন্টে, তোমাদের ওই টাকাটা নাই, ফলে যারা বড়লোক দেশগুলো আছে তারা ওই সুবিধাটাও পাচ্ছে। এবং এখানে কিন্তু হিসাবের আর একটা মারপ্যাচ আছে। মারপ্যাচ হলো এটা ধরেন 60 থেকে ইভেন 100 বছর চলবে। এই যে লং টার্মে আপনার ধরেন আমি খালি যদি ফুয়েলের কস্ট আর বাকিগুলো ধরি, তাহলে কিন্তু শেষের দিকে বলতে গেলে এটা ফ্রি হয়ে যায় আর। সুতরাং এইটা যদি ওই কস্টিংয়ের কথা এখন ধরেন যে 10 বছর ধরে 5 বছর ধরে, ওই হিসাবটা কিন্তু এটার জন্য প্রযোজ্য নয়। তাছাড়াও আপনার এটা ওদের সাথে যেটা হচ্ছে যে 30 বছরে এই টাকাটা আমাদের ফেরত দিতে হবে। তো নর্মালি এইগুলো সাধারণ ধরনের 15 থেকে 20 বছর চালানোর পরে যে ইলেকট্রিসিটি আমরা সেল করতে পারি ওইটা থেকে কিন্তু টাকাটা উঠে যায় আর। তো সেই জন্য আমি এক্স্যাক্টলি এটা ধরেন একদম পাই পয়সা হিসাব করে বলতে পারবো না, বাট দিস ইজ হোয়াট ইট ইজ। তো সুতরাং ওই ভয়টা আমাদের নাই যে অন্যগুলোর সাথে মানে তার চেয়ে বেশি হবে বা তার চেয়ে মানে কি বলবো তার চেয়ে কম হবে, এইটুকু আমি বলতে পারি। আমাদের আলোচনায় আইয়ের বিষয়টি এসেছিল, আবার ওখানে ফিরে যেতে চাই। তাদের একটা বিষয় যে যে কোনো দেশ যদি পরমাণু শক্তিকে কাজে লাগিয়ে কিছু করতে চায়, বিশেষ করে শান্তিপূর্ণ কাজের জন্য, জনগণকে আস্থায় নিতে হয়।
এবং তারাও কিন্তু এটা বলে থাকে। আমাদের যে এখানে প্রকল্পটা হচ্ছে, এই জায়গা থেকে জনগণকে কতটুকু আস্থায় আপনারা নিতে পেরেছেন বলে এখন পর্যন্ত মনে করেন? বিশেষ করে একটু মনে করাই দিতে চাই যে আইএর যে হেডকোয়ার্টার অস্ট্রিয়ার ভিয়েনায়, সেখানে কিন্তু একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়েছিল, কিন্তু ওই দেশের জনগণ কিন্তু ম্যান্ডেট দেয়নি বলে এখন পর্যন্ত সেটা চালু করা হয়নি। আমি যেটা বলি, এখান থেকে প্রায় 50 বছর আগে এই প্রকল্প করার কথা ছিল, এবং সেখানকার তো গভর্নমেন্ট ওই অ্যাকোয়ার করে ওই জমিটা রাখছিল। আপনি বলেন 50 বছর, আমাকে খালি একটা এক্সাম্পল দেন যে ওখানকার লোকজন এটাকে খালি রেখেছে। এবং এখন পর্যন্ত ধরেন আমরা তো আরও কিছু বেশি জায়গা নিয়েছি, জনগণের জায়গাও পড়েছে এর মধ্যে। কেউ তো একটা প্রশ্ন তুলে বলে নাই যে না, এই প্রকল্পের জন্য আমি জমি দেব না। তো সুতরাং যদি অ্যারাউন্ডের কথা বলেন, এটা তো হতবাক হয়ে যাওয়ার মতো ব্যাপার। এই যে মানুষের ধরেন মানে কি বলবো, তার যে আগ্রহ এটার জন্য ওই অঞ্চলের, যদিও ধরেন অনেকে তো মানুষ না বুঝেই হয়তো ইয়ে করছে, কিন্তু এইটা হওয়ার পর যে ওই পুরো অঞ্চল বদলে যাবে, তার চেহারা বদলে যাবে, হ্যাঁ, তার ফাইন্যান্সিয়াল মানে কি বলে ক্যাপাসিটি মানুষের বেড়ে যাবে, সেটা তো না বুঝেও কিন্তু তারা এই জিনিসটাকে সাপোর্ট করেছে। তার মানে এর চেয়ে ভালো আমি তো কোনো জায়গা দেখি না যে মানে বাংলাদেশে বিশেষ করে ধরেন এরকম কোনো জায়গা আছে যেখানে মানুষ অকাতরে তার জায়গা ছেড়ে দিয়ে বলছে যে ঠিক আছে এই প্রকল্পটা হোক। এটা তো গেল স্থানীয় পর্যায়ে, জাতীয় পর্যায়ে পরিস্থিতিটা কি? জাতীয় পর্যায়ে আমি তো বলবো তাহলে জাতীয় সংসদে যেতে হবে আমার। জাতীয় সংসদ তো বলে পারলে কালকেই করো। আপনি দেখেছেন তাদের একটা রেজুলেশনও আছে। তো সুতরাং আমি ওই রেজুলেশনের বাইরেও তো আমার খুব বলার কিছু থাকবে না, তাই না? তারা বলে যে আরও তাড়াতাড়ি করা যায় না কেন, এই হলো তাদের কথা। একবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আপনি আলোচনায় এসেছিল যে সচিবরা যখন রাশিয়া ভ্রমণ করলেন, তারা দেখেছেন যে সে আসলে সামান্য বিষয় না, অনেক বড় একটি বিষয়। জাতীয় পর্যায় থেকে যেভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে, সেখানেও সবচেয়ে বেশি প্রায়োরিটি অনেক সময় এই প্রকল্প পাচ্ছে সব দিক থেকেই। শেষ জানতে চাইবো, আপনার কি মনে হয়, আপনি দেখা যাচ্ছে যে মাঠ পর্যায়ে নেতৃত্ব দিয়ে কাজটা এগিয়ে নিয়ে যাচ্ছেন, চ্যালেঞ্জটা কি আসলে? আমি তো আপাতত ধরেন এখন পর্যন্ত আমি কোনো চ্যালেঞ্জ দেখি না। ভবিষ্যতে যদি কিছু মানে আসে সেটা হয়তো আমাদের মোকাবেলা করতে হবে, বাট আমি এখন পর্যন্ত বলবো যে ধরেন এটা বিশেষ করে গভর্নমেন্ট লেভেলে বলেন, প্রত্যেকটা মানুষই এটার প্রতি দুর্বলতা আছে একটা। বিশেষ করে যে আমি এই প্রসঙ্গে আবার আমি কি বলে পদ্মা ব্রিজের কথাই টানি। এখন পদ্মা ব্রিজ ধরেন বাংলাদেশকে কিন্তু একটা অন্য কনফিডেন্সের লেভেলে নিয়ে গেছে। ঠিক এই প্রকল্পটাও কিন্তু আমাদের দেশের এখন বিশেষ করে আমাদের অফিসার যারা আছে বা হায়ার অফিস যারা আছে, তারা কিন্তু বোঝে যে এই প্রকল্পটা কিন্তু বাংলাদেশের ফেসটাকে আর একটা জায়গায় নিয়ে যাবে। তো ওইটা যদি বোঝে মানুষ, তাহলে তো এটার বিরুদ্ধে যাওয়ার কোনো কারণ নেই। আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং প্রত্যাশা করছি এই প্রকল্প সময় মতো এবং সঠিকভাবে আপনারা শেষ করতে পারবেন। আমি ব্যক্তিগতভাবে বলেন, আমার মন্ত্রণালয় বলেন, আমার সবগুলো অর্গানাইজেশনের পক্ষ থেকে আমি বলবো যে আসলে এরকম একটা যে সুযোগ দিয়েছেন আপনারা যে ইনডেপথ আলোচনা করার, সেই জন্য আমি চ্যানেল 24কে এবং আপনাকে বিশেষ করে ব্যক্তিগতভাবে আমি আপনাকে অবশ্যই ধন্যবাদ দেব এবং আন্তরিকভাবে ধন্যবাদটা দিতে চাই। যে আপনাকেও ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, এই ছিল আজকের মতো। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সঙ্গে।